আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে আমরা নতুন আরেকটা ক্লাস নিয়ে চলে আসলাম। আজকের অ্যাডমিশন প্রোগ্রামে আমরা আজকে মূলত পড়ব হচ্ছে বাংলা তৃতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে আজকে মূলত আমরা আলোচনা করব ধ্বনির পরিবর্তন নিয়ে। ধ্বনির পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ এবং তুলনামূলকভাবে একটু সহজ, একটু কঠিন। তবে আমার বিশ্বাস যদি আজকের ক্লাসটা আমরা করি, যদি একটু মনোযোগ দিয়ে যদি ক্লাসটা করার চেষ্টা করি, তাহলে ধ্বনির পরিবর্তনের যে সমস্যাগুলো আমরা প্রায়ই আমাদের থেকে যেতে হয়, আমাদের অনেক সন্দেহ থাকে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। গতানুগতিকভাবে আমাদের বইয়ে যেরকমটা রয়েছে সেই বিষয়গুলো যেরকম আলোচনা করব এবং পাশাপাশি সেই নির্ণয়ের যে কায়দাগুলো, যে কৌশলগুলো, সেই বিষয়গুলো নিয়েও দীর্ঘ আলোচনা থাকবে। তো আমরা ধ্বনির পরিবর্তনের শুরুতে আমরা একটা কথা একটু জেনে নিব, সেটা হচ্ছে ধ্বনির পরিবর্তন মানে কিন্তু অর্থের পরিবর্তন নয়। আমাদের অনেক সময় মনে হতে পারে যে আচ্ছা, ধ্বনির যে পরিবর্তন হলো, তাহলে এই ধ্বনির পরিবর্তনে কি অর্থের কোনো পরিবর্তন হয়? না, এখানে কিন্তু কোনো অর্থের পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমরা দেখতে পারবো যে এই যে স্কুল থেকে স্কুল, রিক্সা থেকে রিস্কা, এখানে ধ্বনির একটা পরিবর্তন ঠিকই হচ্ছে, কিন্তু এখানে কিন্তু কখনোই অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ আমি যেটা বলার চেষ্টা করছি যে স্কুল থেকে যখন স্কুল হয়ে যাচ্ছে, রিস্কা থেকে যখন রিস্কা হয়ে যাচ্ছে, এই ধরনের পরিবর্তনে যেটা হচ্ছে সেটা হলো যে কখনোই কিন্তু অর্থের পরিবর্তন হচ্ছে না। কারণ ওই স্কুল যা বোঝায়, স্কুলও তাই বোঝায়। তো এই হচ্ছে প্রথম কথা। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে ধ্বনির যে পরিবর্তন। এখন ধ্বনির পরিবর্তন কেন হয়? আসলে ধ্বনির পরিবর্তন অনেকগুলো কারণে হয়, কিন্তু তার মধ্যে প্রধান কারণ হচ্ছে তিনটা। সেই তিনটা কারণ হচ্ছে, একটা হচ্ছে মূলত আঞ্চলিকতার জন্য, আর একটা হচ্ছে সহজ উচ্চারণের জন্য, দ্রুত উচ্চারণের জন্য। এই তিনটা কারণকে প্রধান কারণ বলা হয়ে থাকে। তবে হ্যাঁ, এছাড়াও কিন্তু পরিবর্তন হয়, স্থানীয় অনেক কথার পরিবর্তন রয়েছে। তারপরে আমাদের দেখা যাচ্ছে যে যারা হচ্ছে বাচ্চারা, তারাও কিন্তু হচ্ছে ধ্বনির পরিবর্তন করে থাকে। তারপর আরও বলা যেতে পারে যারা হচ্ছে বিদেশি ফরেনার, তারাও কিন্তু হচ্ছে অনেক কথার পরিবর্তন করে। প্রবাসীরাও দেখা যায় দীর্ঘদিন দেশের বাইরে থাকতে তাদের কথার কি হয়, একটা পরিবর্তন চলে আসে। তো সেগুলো মূল কারণের মধ্যে পড়ে না আর কি, সেগুলোও কারণ, কিন্তু মূল কারণের মধ্যে পড়ছে না। তো ধ্বনির পরিবর্তনের মূল কারণ হচ্ছে, আমরা ধরতে পারি হচ্ছে তিনটা। আচ্ছা, সেগুলো কি কি? আঞ্চলিকতা, সহজ উচ্চারণ এবং দ্রুত উচ্চারণ, এইগুলো। তো এই হচ্ছে ধ্বনির পরিবর্তনের কারণ। আর ধ্বনির পরিবর্তন মূলত হয় হচ্ছে চারভাবে। প্রথমত, শব্দে কোন একটা নতুন ধ্বনি আসতে পারে। যেমন স্কুল থেকে স্কুল, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নতুন করে একটা ধ্বনি এসেছে। এইভাবে ধ্বনির পরিবর্তন হতে পারে। আর একটা কারণ হতে পারে যে শব্দে থাকা ধ্বনি চলে যেতে পারে। যেমন আজি থেকে আজ, এইটা শেষে কিন্তু ইকার ছিল। শেষে বলতে অনেকেই বলতে পারে সেটা তো বর্গীয় জ, না, আসলে বানান করলে কিন্তু বর্গীয় জ রস্বইকারটাই কিন্তু পড়ে। তো এই শেষে যে রস্বইকারটা ছিল সেটা কিন্তু হচ্ছে চলে গিয়েছে, এখানে আর এই পরের শব্দে কিন্তু নেই। আর একটা যদি বলি তাহলে হচ্ছে শব্দে থাকা ধ্বনি স্থান পরিবর্তন করতে পারে। আমরা দেখতে পাচ্ছি লাফ, এখানে ল রয়েছে আগে, সেটা চলে গিয়েছে পরে। আর এখানে ফ রয়েছে পরে, সেটা চলে গিয়েছে আগে। তারা একদম স্থান পরিবর্তন করেছে। আর একটা ধরন হচ্ছে যে শব্দে থাকা যে ধ্বনি সেটা রূপ পরিবর্তন করে ফেলতে পারে। যেমন ধো বা থেকে ধো পা, এখানে এই যে বাটা হয়ে গেল হচ্ছে পা, মানে প, ব হয়ে গেল হচ্ছে প। তাহলে ধ্বনির কি করলো? রূপ পরিবর্তন করলো। তো সাধারণত দেখা যায় ধ্বনির পরিবর্তনের মধ্যে এই চারটা পরিবর্তনটাই, চার ধরনের যে পরিবর্তন, সেই চারটা ধরন বা বিষয় আমরা দেখতে পারি যে এইভাবে মূলত হয়ে থাকে। আর ধ্বনির পরিবর্তনের ধরন, সেই ধ্বনির পরিবর্তন ধরন হচ্ছে মূলত দুইটা। সেটা একটা হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন, একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আমাদের ধ্বনি তো দুই ধরনের, একটা হচ্ছে স্বর আর একটা হচ্ছে ব্যঞ্জন। তো স্বাভাবিকভাবে আমাদের ধ্বনির পরিবর্তনের ধরনও দুইটা হবে, স্বরধ্বনির পরিবর্তন আর ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। তো স্বরধ্বনির পরিবর্তনগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে স্বরাগম,
স্বরলোপ, অপিনিহিতি, অসমীকরণ আর হচ্ছে স্বরসঙ্গতি। এইগুলো হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন। পরীক্ষায় কিন্তু অনেক সময় প্রশ্ন আসে যে স্বরধ্বনির পরিবর্তনগুলো কোনগুলা। তো সেই ক্ষেত্রে স্বরাগম, স্বরলোপ, অপিনিহিতি, অসমীকরণ আর স্বরসঙ্গতি এগুলোই হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন। আর যদি ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন বলি তাহলে হচ্ছে এখানে ধ্বনি বিপর্যয়, সমীহবন, বিষয়ীহবন, দ্বিত্ব ব্যঞ্জন, ব্যঞ্জন বিকৃতি, অন্তর্হতি, ব্যঞ্জনচ্যুতি, অভিশ্রুতি, রকাল্লোপ, হকাল্লোপ, ইয়শ্রুতি এবং বশ্রুতি। তো এইগুলো হচ্ছে মোটামুটি ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। তো এগুলো কিন্তু মনে রাখতে হবে যে কোনটা স্বরধ্বনির এবং কোনটা ব্যঞ্জন ধ্বনির, এই বিষয়গুলো মনে রাখাটা খুব জরুরি। তা আমরা দেখি পরের ধাপে চলে যাই। আমরা প্রথমেই পড়বো হচ্ছে স্বরাগম। তো স্বরাগম বলতে হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। তো স্বরাগম মানে তো আমরা সবাই জানি স্বরধ্বনির আগমন, মানে স্বর মানে হচ্ছে স্বরধ্বনি, আর আগম মানে হচ্ছে আগমন, মানে স্বরধ্বনির আগমন। তো তাহলে এখন আমরা এখানে বলতে পারি যে যদি আদি মানে কি শুরুতে যদি স্বরধ্বনির আগমন হয় তাহলে আদি স্বরাগম, আর যদি মাঝখানে স্বরধ্বনির আগমন হয় তাহলে হচ্ছে মধ্য স্বরাগম। আর অন্ত মানে কি শেষে যদি স্বরধ্বনির আগমন হয় তাহলে তাকে বলা হয় হচ্ছে অন্ত স্বরাগম। এখন আদি স্বরগমটা কিরকম একটু দেখি। আদি স্বরগমটা হচ্ছে স্কুল থেকে যে স্কুল বললাম, তাহলে এই যে শুরুতে একটা স্বরধ্বনি আসলো, স্টেশন থেকে স্টেশন শুরুতে একটা স্বরধ্বনি আসলো, একই হবে স্তাবল থেকে আস্তাবল, স্পর্ধা থেকে আস্পর্ধা, এই যে শুরুতে আ নতুন করে স্বরধ্বনি আসলো। এই শুরুতে স্বরধ্বনি নতুন করে আসাকেই বলা হয় হচ্ছে আদি স্বরগম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর হচ্ছে মধ্য স্বরগম। আমি যদি মধ্য স্বরগম খেয়াল করি, রত্ন থেকে হচ্ছে রতন, এটা কিভাবে হলো এটা তো দেখা যাচ্ছে না, কিন্তু আমি যদি খেয়াল করে দেখি এই যে রত্ন, এখানে যে ত এবং ন যে যুক্ত রয়েছে, ত এবং ন যে যুক্ত ছিল এখানে কিন্তু আলাদা হয়ে গিয়েছে। যখন এখানে যুক্ত অবস্থায় ছিল তখন ত এর সাথে কিন্তু অ নেই, যেমন আমরা রতনও বলছি না, রত ন, তার মানে এই ত এর সাথে অ ব্যবহার করছি না, যেহেতু যুক্ত অবস্থায় আছে, রত থেমে যাচ্ছি। আর যদি এখানে রতন বলি তাহলে এখানে ত এর সাথে কিন্তু অটা ব্যবহার করছি। একইভাবে এখানে ধর্ম, যখন রেফ বলি তখন কিন্তু রেফের সাথে আমরা র উচ্চারণ করি কিন্তু অটা উচ্চারণ করি না। রেফটা শুধুমাত্র কিন্তু রয়েরই উচ্চারণ হয়, কিন্তু ওই রয়ের সাথে যে একটা স্বরধ্বনি অ থাকে সেটা কিন্তু উচ্চারিত হয় না। কিন্তু এই জায়গায় যখন রটা পূর্ণরূপে লেখা হলো, রেফ আকারে যখন না লিখে যখন পূর্ণ রয় লেখা হলো, তখন কিন্তু এর সাথে একটা অ রয়েছে। তার মানে রেফ থাকলে অ থাকে না, আর এর মধ্যে একটা অ, তার মানে মাঝখানে একটা স্বরধ্বনি অ চলে আসলো, ধর্ম থেকে ধরম। একইভাবে গ্রাম থেকে গ্রাম। তো এখন এখানে কিন্তু এই একারটা ছিল না, এখানে এই একারটা চলে এসেছে, আর এই র ফালাটা মূলত র হয়ে গিয়েছে। এখন অনেকেই মনে করতে পারে আচ্ছা গেরাম তো এখানে শুরুতে এসেছে মানে একারটা, কিন্তু না, অবশ্যই শুরুতে না। আমি যদি এটাকে যদি বানান করি তাহলে গয় একার, তাহলে শুরুতে গ তারপর হচ্ছে একার, তাহলে এইভাবে হচ্ছে মূলত সেটা মাঝখানে। তো আশা করি বোঝা গিয়েছে যে গয় একার যদি হয় তাহলে সেই ক্ষেত্রে সেটা কি হবে, সেই ক্ষেত্রে সেটা কিন্তু কি হবে মাঝখানে, অর্থাৎ পরে হচ্ছে গয় একার, বানান করে বুঝতে হবে। তাহলে এটাও কিন্তু কি হচ্ছে মধ্য স্বরাগম হচ্ছে। তো আশা করি মধ্য স্বরাগমটা খুবই সহজ বোঝা গিয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে অন্ত স্বরাগম। এখন এই অন্ত স্বরাগমটা হচ্ছে মূলত কিরকম, শেষ থেকে একটা স্বরধ্বনি চলে যাবে, যেমন দিশ থেকে না, শেষ থেকে স্বরধ্বনি আসবে, দুঃখিত, দিশ থেকে দিশা স্বরধ্বনি এসেছে, সত্য থেকে সত্যি, তয় জফলার শিকার সর্বশেষ কি শেষে, পোখ থেকে পোক্ত। এখন এখানে এখানে হচ্ছে পোখ আলাদা আলাদা ছিল, তাহলে এখানে খ এবং ত, পোক্ত ও, হ্যাঁ না, এখানে সেটা হচ্ছে পোক্ত, এরকম মানে ত ও কারটা হচ্ছিল না, আর এখানে একটা পোক্ত ও, ত এর সাথে একটা ও চলে এসেছে এরকম। তাহলে এখানে পোক্ত থেমে যাচ্ছিলাম আর এখানে পোক্ত ও বলছিলাম, তাহলে এখানে অ ব্যবহার হচ্ছিল না, এখানে অ ব্যবহার হচ্ছে, মানে শেষে একটা আলাদা করে স্বরধ্বনি চলে এসেছে। এখন এখানে খ এবং ক রয়েছে, এটা কোনো সমস্যা না। কেন সমস্যা না? কারণ ক এবং খ কিন্তু একই বর্গের, ক খ এটা কিন্তু সেম বর্গের, তো আশা করি এটা সমস্যা হওয়ার কথা না। তো যাই হোক, আশা করি বোঝা গিয়েছে। তো এরপর হচ্ছে স্বরলোপ। আচ্ছা, স্বরলোপ নিয়ে যদি কথা বলি, এই স্বরাগমের বিপরীত প্রক্রিয়া হচ্ছে স্বরলোপ। কারণ স্বরাগম মানে হচ্ছে স্বরধ্বনি আসা, আর লোপ মানে হচ্ছে যাওয়া, মানে বাদ পড়ে যায় আর কি। স্বরলোপ মানে হচ্ছে বাদ পড়ে যাচ্ছে, আর স্বরাগম মানে হচ্ছে মূলত কি হচ্ছে স্বরধ্বনি আসছে।
তাহলে স্বরলোপের বিপরীত প্রক্রিয়া হচ্ছে স্বরাগম, বা স্বরাগমের বিপরীত প্রক্রিয়া হচ্ছে স্বরলোপ। তো স্বাভাবিকভাবে স্বরলোপ কি তিন প্রকার, স্বরলোপ তিন প্রকার, সেটা কি কি? সেটা হচ্ছে আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ। স্বাভাবিকভাবে আদি মানে শুরু, মধ্য মানে মাঝখান, আর হচ্ছে অন্ত মানে শেষ। আর স্বর মানে হচ্ছে স্বরধ্বনি, লোপ মানে হচ্ছে বাদ পড়া। তাহলে স্বরলোপ মানে হচ্ছে স্বরধ্বনি বাদ পড়া। তাহলে আদি স্বরলোপ মানে হচ্ছে শুরু থেকে স্বরধ্বনি বাদ পড়া, আর মধ্য স্বরলোপ মানে হচ্ছে মাঝখান থেকে স্বরধ্বনি বাদ পড়া, অন্ত স্বরলোপ মানে হচ্ছে শেষ থেকে স্বরধ্বনি বাদ পড়া। তো আশা করি প্রথম যে ইন্ট্রোটা বোঝা গিয়েছে। এরপর আমরা প্রত্যেকটা উদাহরণ যদি দেখি, প্রথমে বলা হচ্ছে স্বরলোপের আদি স্বরলোপটা দেখি। আদি স্বরলোপে এখানে মূলত আমরা এর আগে যতগুলো উদাহরণ দেখতে পাচ্ছিলাম সবগুলোই একটা ধাপে হচ্ছিল, এখানে কিন্তু দুইটা ধাপে হচ্ছে। তো এই দুইটা ধাপে যদি আমি খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে যে এই যে অলাবু থেকে যখন লাবু হচ্ছে, প্রথমটার মধ্যে আমি দেখতে পাচ্ছি একটা অস্বরধ্বনি চলে গিয়েছে। তো পরেরটায় কি হয়েছে আমার দেখা দরকার নেই, শুরুতেই যেহেতু একটা স্বরধ্বনি চলে গিয়েছে তার মানে কি আদি স্বরলোপ হয়ে গিয়েছে, শুরু থেকে স্বরধ্বনি লোপ পেয়েছে, চলে গিয়েছে। আর সুবর্ণ থেকে স্বর্ণ যদি আমি খেয়াল করি তাহলে দেখতে পাবো এখানে সুটা চলে গিয়েছে, নেই। যখন সুটা চলে গেল তখন এই বটা বফলা হিসেবে চলে গেল, তাই এখানে স্বর্ণ হয়ে গেল। এই যে উকারটা চলে গেল, মানে মধ্য স্বরলোপ। এটা কিন্তু শুরুতে না, কারণ আগে দন্তস্ব তারপর হচ্ছে উকার। কারণ আমি যদি বানান করি তাহলে হচ্ছে দন্তস্বয় রস্যুকার এইভাবে। তো এই হচ্ছে মোটামুটি মধ্য স্বরলোপ। এবার যদি অন্ত স্বরলোপ যদি বলি, 4 থেকে 4, এই যে শেষে কি রয়েছে ইকার, তো শেষে যে ইকার রয়েছে, এই ইকারটা মূলত আমরা দেখতে পাচ্ছি যে শেষে, কিন্তু এই ইকারটা কিন্তু এখানে আর নেই, মানে অন্ত স্বরলোপ হয়েছে, শেষ থেকে স্বরধ্বনি চলে গিয়েছে। তাহলে আমাদের মোটামুটি স্বরলোপটা একদমই ক্লিয়ার। এরপর হচ্ছে অপিনিহিতি। আচ্ছা, অপিনিহিতির বেলায় কি বলা হচ্ছে? অপিনিহিতিকে বলা হয় পরের ইকার এবং উকার, পরে থাকা ইকার উকার যদি আগে চলে আসে, পরে থাকা ইকার উকার আগে চলে আসলে অপিনিহিতি বলা হয়। এইখানে এই শব্দের শেষে মানে আদির শেষে কি রয়েছে ইকার, কিন্তু এই কারণ একটা উত্তর কিন্তু বারবার দিয়েছি, আবারও দিচ্ছি। অনেকের মনে হতে পারে ইকারটা মাঝখানে, একদমই না, কারণ বর্গীয় রস্য ইকার। তাহলে এখানে হচ্ছে রস্য ইকারটা কি রয়েছে? পরে রয়েছে, মানে শেষে রয়েছে। তাহলে এই পরে থাকা ইকার এটা কি হলো? বর্গীয়জার পরে ছিল, এখন কি হলো? বর্গীয়জার আগে চলে আসলো। তো বর্গের আগে একদম পূর্ণরূপে চলে আসলো, তাহলে কি হলো? আইজ হয়ে গেল। সাধু থেকে সাউদ, শেষে রয়েছে উকার, এই উকারটাই আগে চলে আসলো। পরে থাকা ইকার এবং উকার যদি আগে চলে আসে তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় হচ্ছে মূলত অপিনিহিতি। তাহলে এখানে অন্য কোনো কিছু না, অপিনিহিতিতে কিন্তু অন্য স্বরধ্বনি আসবে না, এখানে শুধুমাত্র ইকার এবং উকারই হবে, শুধুমাত্র ইকার এবং উকারের ক্ষেত্রেই অপিনিহিতি হবে। আচ্ছা, এখন হচ্ছে এই সত্য থেকে সত্য, বাক্য থেকে বাক্য, পক্ষ থেকে পক্ষ কিভাবে হলো? একটা কথা মনে রাখতে হবে, মানে ব্যাকরণবিদরা একটা কথা বলছেন যে জফলা এবং কিউ এর মধ্যে একটা লুকায়িত রস্যইকার রয়েছে, যে রস্যইকারটা ম্যাক্সিমাম সময় অনেক জায়গায় কি হয় না, ব্যবহৃত হয় না, তবে অপিনিহিতির ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিছু কিছু জায়গায় ব্যবহৃত কিন্তু হয়। এই যে জফলা, এখন এই জফলার ব্যাপারটা হচ্ছে এরকম, জফলার মধ্যে লুকায়িত যেটা, সেই লুকায়িত রস্যইকারটাই কি হচ্ছে শেষ থেকে সামনে চলে আসলে সত্য থেকে সৈত্য হয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবে এখানে বাক্য থেকে বাক্য হয়ে যাচ্ছে, আবার পক্ষ থেকে পৈক্য হয়ে যাচ্ছে। আশা করি বিষয়টা খুব সহজেই বোঝা গিয়েছে। এই হচ্ছে মোটামুটি হচ্ছে অপিনিহিতি। এবার যদি বলে হচ্ছে অসমীকরণ, অসমীকরণ ব্যাপারটা হচ্ছে এরকম যে এইখানে যা আছে তার থেকে এই সাইড মিলবে না, মানে দুই পাশ মিল হবে না, এখানে যা আছে তার থেকে একটু বেশি হবে। এখানে ধপ প্লাস ধপ, তাহলে এখানে একটা আকার জুড়ে গিয়েছে ধপাধপ। টপ প্লাস টপ, এখানে কি হয়েছে? এখানে হচ্ছে দুই পাশেই সমান, আর এখানে হচ্ছে কি হয়েছে? টপাটপ হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এটাকে তো আমি মধ্য স্বরাগমত বলতে পারি, কারণ মাঝখানে একটা নতুন করে স্বরধ্বনি এসেছে। এটাকে কেন অসমীকরণ বলছি? এটাকে কেন অসমীকরণ বলছি, এটাকে কেন মধ্য স্বরাগম বলছি না? তার কারণটা হচ্ছে এই, বুঝতে হবে যখন আমি দেখতে পাচ্ছি যে ধপ এবং ধপ তারা কি একই ধ্বনি, তো এই টপ এবং টপ কি এটা একই ধ্বনি, এই একই ধ্বনির মূলত পুনরাবৃত্তি হচ্ছে। ধপ যখন একবার বলছি একবার আবৃত্তি হলো, আবার যখন ধপ বলছি তখন আবার আবৃত্তি হলো, তাহলে একই ধ্বনি কি হচ্ছে? পুনরায় আবৃত্তি হচ্ছে। একই ধ্বনির পুনরায় আবৃত্তি দূর করার জন্য কি হয়েছে? একটা আকার এসেছে। এখানেও একই ধ্বনি যে পুনরাবৃত্তি হচ্ছে, এখানে একটা দূর করার জন্য কি হয়েছে? আকার এসেছে। তো যদি বলা হচ্ছে যে
একই ধ্বনির পুনরাবৃত্তি দূরকরণের জন্য যে স্বরধ্বনি আসে তাকে বলা হয় অসমীকরণ। এটাকে মধ্য স্বরাগম বলা যাবে না। মধ্য স্বরাগমের বেলায় হচ্ছে জাস্ট মাঝখানে একটা স্বরধ্বনি আসলেই হবে, শুধুমাত্র মাঝখানে স্বরধ্বনি আসলেই হবে। সেক্ষেত্রে উভয়ই পাশেই যে তার একই রকম হতে হবে, একই স্বর হতে হবে সেটা তা না। কিন্তু অসমীকরণে কিন্তু ওই যে স্বরধ্বনি যেটা আসছে তার উভয় দিকেই ধ্বনি কিন্তু একই রকম হয়। তো এই হচ্ছে অসমীকরণ আর স্বরধ্বনির মধ্যে মধ্য স্বরাগমের মধ্যে একটা পার্থক্য। আচ্ছা, এরপর হচ্ছে স্বরসঙ্গতি। এখন স্বরসঙ্গতি মূলত আমরা যেভাবে বুঝাই, স্বরসঙ্গতি মূলত মানে কি? স্বরসঙ্গতি যখন বোঝা যায় তখন আমরা এই যে সিরিয়ালটাকে কেন্দ্র করে কথা বলি। কেন? কারণ আমি একটু পরে ব্যাখ্যা করছি, আসছে সে কথায়। স্বরসঙ্গতিটা কিরকম একটু বলি। স্বর মানে কি? স্বর মানে তো হচ্ছে স্বরধ্বনি। আর সঙ্গতি মানে কি? সঙ্গতি মানে হচ্ছে মূলত মিল। সঙ্গতি মানে হচ্ছে মিল। তাহলে স্বরধ্বনির মিল। তাহলে এই যে স্বরধ্বনির যে মিল, এই স্বরধ্বনির মিল কিভাবে হলো সেটা একটু বোঝাই। স্বরধ্বনির মিলটা হচ্ছে এইভাবে হচ্ছে, এটা যদি বোঝাতে যায় এরকম, আমাদের আগে এই সিরিয়ালটা বুঝতে হবে। এখানে রয়েছে উ, ই, এ, ও, অ, আ। মূলত এই উ উচ্চারণ করতে ঠোঁটের মধ্যে খুব কম জায়গা নেয়, ই আর একটু বেশি জায়গা নেয়, এ তখন আরেকটু ঠোঁটটা খুলে যায়, আরেকটু বড় হয়, ও এটা আরেকটু বড় হয়, অ আরও যাই বেশি জায়গা নিয়ে ঠোঁটটা কথা মানে আমাদের ঠোঁটের জায়গা বেশি নেয় আর কি, অ। আর আটা হচ্ছে ঠোঁট একদম পুরাই খুলে যায়। উতে একদমই কিন্তু কি হচ্ছে, ঠোঁটটার মাঝখানে মানে গোল আকৃতি একদমই ছোট, আর এখানে গোল আকৃতির অনেক বড়। তাহলে সেই অনুযায়ী আমি যদি বলি মুলা, খেয়াল করতে হবে এই যে মুলা, এখানে কি হয়েছে, এখানে মূলত এই যে উকার এবং আকার, এই যে উকার এবং আকার যদি হিসাব করি, উ এবং আ এদের মধ্যে পার্থক্য অনেক বেশি। এই যে এদের মধ্যে পার্থক্য যে অনেক বেশি, তাহলে এই পার্থক্যটা একটু কমাতে হবে, মানে মিল করতে হবে, সঙ্গতি করতে হবে। তাহলে কীরকম করবো, মু লো। উ থেকে যখন ও চলে আসলো তখন কিন্তু পার্থক্য খুব কম হচ্ছে, মু লো। আর মু লা পার্থক্য অনেক বেশি, আর এটার মধ্যে পার্থক্যটা অনেক কম, মানে মিল বেশি, মু লো। এই উ ও দুটা কিন্তু একই রকম। দেখা যায় ঠোঁটের পরিবর্তন, আমাদের ঠোঁটের গোলাকৃতি পরিবর্তন হয়, সেটা খুব কম হয়। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে মূলত এই মূলা থেকে এখানে মূল, এখানে সঙ্গতি হয়েছে, মিল হয়েছে, স্বরধ্বনির মধ্যেই একটা মিল হয়েছে। কিসের দিক থেকে মিল? ওই উচ্চারণের দিক থেকে মিল, দেশি থেকে দিশি। এখানে একার, এখানে ইকার, এখানে একার এবং এখানে কি ইকার। তাহলে এখানে একার এবং ইকার একটা পার্থক্য রয়েছে, কিন্তু দি সি এখানে দুটাই একই রকম হয়ে গিয়েছে। দুটাই যখন একই রকম হয়ে গেল তখন কি হলো, তখন কিন্তু এদের মধ্যে একটা মিল হয়ে গেল, সঙ্গতি হলো, মিল হলো, স্বরধ্বনির মধ্যে মিল হচ্ছে, ইকার ইকার। এই হচ্ছে মূলত স্বরসঙ্গতি। তো এই জন্য এই বোঝার জন্য এই জিনিসটা খুব দরকার ছিল আর কি। তো আশা করি বোঝা গিয়েছে। এবার স্বরসঙ্গতির আবার 4টা প্রকার রয়েছে। সেই 4টা প্রকার কি কি? স্বরসঙ্গতি 4টা প্রকার হচ্ছে প্রগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতি এবং অনন্য স্বরসঙ্গতি। তো আমি যদি একটু খেয়াল করে দেখি যে এই যে স্বরসঙ্গতিগুলা, সেগুলো একটু বোঝানোর চেষ্টা করি। প্রথম দুইটা আমরা বুঝবো, হচ্ছে এই যে এখান থেকে, মানে কথা হলো আমরা চেষ্টা করব যে এই যে প্রথম যে দুইটা, এটা একটা নিয়মে পড়বো, আর পরেরগুলো অন্যরকমভাবে বুঝবো। আমি যদি প্রগত বলি, প্রগতর মধ্যে প্রথমে যে এসেছে প্রগত মানে কি, প্রথমে আগত, আর পরাগত মানে কি, পরে আগত। প্রথমে প্রগত হলো, যেমন প্রথমে যে আসলো, মানে প্রথমে কে, মু। দেখো প্রথমটা পরিবর্তন হয়নি, প্রথমটা যেহেতু পরিবর্তন হয়নি তাই এটা প্রগত। আর এখানে দেখো ই পরেরটা পরিবর্তন হয়নি, তাই এটা হচ্ছে পরাগত। এইভাবে আমার মনে রাখবো, মানে যে পরিবর্তন হবে না সে হচ্ছে সেই অনুযায়ী নামকরণ হবে। উ কি হয়েছে, আগে ছিল, তাই উ যেহেতু আগে ছিল তাই এটা হচ্ছে প্রগত। আর ই যখন থাকবে, মানে পরেরটা যখন পরিবর্তন হবে না তখন সেটা হচ্ছে পরাগত। এরকম কোনো নিয়ম কিন্তু বইয়ে লেখা নেই, কিন্তু মনে রাখার জন্য এরকম একটা কারণ বললাম আর কি, যেটা দিয়ে খুব সহজে মনে রাখা যায়। আচ্ছা, এবার বিলাতি থেকে বিলিতি, তার মানে মাঝখানেরটাই পরিবর্তন হয়ে গেল, তখন হচ্ছে মধ্যগত। এই একটা উদাহরণ রয়েছে। আবার অনন্য থেকে, অনন্যটা কি, প্রগত, পরাগত, মধ্যগত কোনোটাই না, তাহলে সেটা কি হচ্ছে অনন্য। মোজা থেকে মুজো, দেখো দুটাই পরিবর্তন হয়ে গিয়েছে। ওকার থেকে উ হয়ে গিয়েছে, আকার থেকে ও হয়ে গিয়েছে। হ্যাঁ, সংগঠিত হয়েছে, মুজো একই রকম, আগে ছিল মো যা, দুই রকম।
আর এখানে মু জো একই রকম সঙ্গতি হয়েছে, তো এই সঙ্গতিতে দুইটাই পরিবর্তন হয়ে গিয়েছে, না প্রগত না পরাগত না মধ্যগত। তো এই ধরনের যেখানে দুইটাকে পরিবর্তন করে ফেলবে তখন সেটা কি হয়ে যাবে, অনন্য হয়ে যাবে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। আর চলিত বাংলায় যে স্বরসঙ্গতি যেটা রয়েছে, মানে চলিত বাংলায় কিন্তু স্বরসঙ্গতি রয়েছে বইয়ের মধ্যে, তো সেইগুলোর ক্ষেত্রে একটা কথা বলবো, সেটা হচ্ছে এই প্রগত পরাগত মধ্যগত অনন্যর মধ্যেই কিন্তু সেগুলা একটু যদি খেয়াল করি, তাহলে ওই চলিত বাংলায় স্বরসঙ্গতির মধ্যে কিন্তু কোনোটা প্রগত, কোনোটা পরাগত, কোনোটা মধ্যগত, কোনোটা হচ্ছে অনন্য। এই জন্য আলাদা করে চলিত বাংলায় স্বরসঙ্গতির ব্যাপারটা আমরা এখানে আলাদা করে তুলিনি, জাস্ট স্বরসঙ্গতি যে মূল 4টা প্রকার, সেই 4টা প্রকার নিয়ে এখানে আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় পর্বের মধ্যে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনটা পড়ব। তো ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনের মধ্যে রয়েছে হচ্ছে ধ্বনি বিপর্যয়, সমীভবন, তারপর হচ্ছে বিষমীভবন, দ্বিত্ব ব্যঞ্জন, ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন চ্যুতি, অন্তর্হতি, অভিশ্রুতি, রকাল্লোপ, হকাল্লোপ এবং সর্বশেষে ইয়শ্রুতি এবং বশ্রুতি। তো এই বিষয়গুলো মূলত আজকে আমরা পড়ব। আর আমরা গত ক্লাসে পড়েছিলাম মূলত হচ্ছে প্রথম পর্বের মধ্যে আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্তঃস্বরাগম, অপিনিহিতি, অসমীকরণ, স্বরসঙ্গতি এবং আরেকটা জিনিস পড়েছিলাম সেটা হচ্ছে স্বরলোপ। তো বন্ধুরা, আশা করি তোমরা সেই প্রথম পর্বটা দেখে এসেছো, দেখে এসে আজকে তোমরা দ্বিতীয় পর্ব দেখছো। যারা এখনো পর্যন্ত প্রথম পর্ব দেখোনি তাদের কাছে অনুরোধ থাকবে তোমরা অবশ্যই প্রথম পর্বটি দেখে নিবে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা পরের ধাপে চলে যাই। আমরা আজকে শুরুতেই যেটা পড়ব সেটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। অর্থাৎ ধ্বনি বিপর্যয়টাই কেন প্রথমে পড়ব, কারণ ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনের মধ্যে সর্বপ্রথমে যে রয়েছে সে হচ্ছে ধ্বনি বিপর্যয়। আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই যে বিপর্যয় কথাটার মানেটা কি। বিপর্যয় কথাটার মানেটা হলো যে যেখানে কোনো নিয়মতান্ত্রিকভাবে কোনো কিছু হয় না সেখানে তো বিপর্যয় হয়। তো এখানেও খেয়াল করে দেখতে হবে, এখানেও কিন্তু কোনো নিয়ম কানুন এটা মানা হচ্ছে না। না মেনে তারা কি করছে, তারা নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে নিচ্ছে। তো নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন বলতে কিরকম আমরা দেখতে পাচ্ছি, একটু খেয়াল করে দেখো যে ক এর জায়গায় স, এখানে মানে ক আর স প্রথমে কি কি রয়েছে একটু যদি খেয়াল করে দেখি, তাহলে প্রথমে ক এবং স রয়েছে এবং ঠিক পরেরটাতে যে কি হয়ে যাচ্ছে দন্ত স এবং ক, মানে আগেরটা পরে পরেরটা আগে চলে যাচ্ছে। এরকম আগেরটা পরে এবং পরেরটা আগে যদি হয় তো সেক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে এটা ধ্বনি বিপর্যয় হয়। মানে ধ্বনি বিপর্যয়টা হচ্ছে শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের যে পরস্পর যে পরিবর্তন, সেই পরস্পরের পরিবর্তনটাকেই মূলত বলা হয় হচ্ছে ধ্বনি বিপর্যয়। আমি আবারও বলছি, দুটি ব্যঞ্জনের মধ্যে পরস্পরের যে পরিবর্তন, এখন ক এবং স দুটাই তো ব্যঞ্জন, তো দুটো ব্যঞ্জনের মধ্যেই কি হয়েছে পরিবর্তন হয়েছে। দুটো ব্যঞ্জনের মধ্যেই যেহেতু পরিবর্তন হয়েছে তো এই কারণে এটা পরস্পর মানে পাশাপাশি থেকে পরিবর্তন হয়েছে, এই কারণে এটাকে বলা হচ্ছে ধ্বনি বিপর্যয়। আমরা একইভাবে দেখতে পাচ্ছি যে লাফ থেকে ফাল, এখানেও কিন্তু ল আর ফ এখানে জাস্ট উল্টে গেল, এখানে হয়ে গেল ফ আর এখানে হয়ে গেল ল। তো স্বাভাবিকভাবে এখানে যে এই যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনটাকেই মূলত বলা হচ্ছে ধ্বনি বিপর্যয়। তো আশা করি তোমরা ধ্বনি বিপর্যয় কাকে বলা হচ্ছে খুব ভালো করে বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে পরের ধাপে। একটু খেয়াল করে দেখো, আমাদের পরের ধাপটা হচ্ছে সমীভবন। এখন সমীভবন জিনিসটা কি আসলে? সমীভবন যদি এটার অর্থ জানতে চাও তাহলে পরে অর্থ হিসেবে আমি তোমাকে বলবো সমীভবন মানেটা হচ্ছে যে সমীভবন তাকেই বলা হয় যেটা সমান করে। আমি আবারও বলছি, সমীভবন তাকেই বলা হয় যেটা হচ্ছে সমান করে। তো সমীভবন যেহেতু সমান করে তো এই জন্য এটাকে বলা হচ্ছে সে যুক্ত বর্ণকে সমান করবে। আমি আবারও বলছি, কি করবে? যুক্ত বর্ণকে সমান করবে। অর্থাৎ পাশাপাশি বর্ণের কথা কিন্তু আমি একদমই বলিনি। সমীভবন যে সমান করাটা হয় সে কিসের ভিত্তিতে হয়? যুক্ত বর্ণের ক্ষেত্রে। আচ্ছা, তো মানে সে সমান হয়ে যুক্ত হয়ে যায়। সমান হয়ে কি হয়ে যায়? যুক্ত হয়ে যায়। যেমন একটু খেয়াল করে দেখো, এখানে ন এবং ম রয়েছে, এখানে শুরুতে ন তারপর হচ্ছে ম, এই ন এবং মটা কিন্তু এখানে পরিবর্তন হয়ে ম ম হয়ে গিয়েছে। এখন বোঝা গেল কি? বোঝা গেল হচ্ছে দুটোই একই রকম হয়ে গেল। আবার দেখো, এখানে ছিল হচ্ছে দ আর এখানে ছিল হচ্ছে ন, তুমি একটু খেয়াল করে দেখো এখানে কিন্তু ন এবং ন হয়ে গিয়েছে, তার মানে সমান হয়ে গিয়েছে।
এই যে সমান হয়ে যাচ্ছে, এই সমান হওয়াটাকেই বলা হচ্ছে মূলত সমীহবন। এবং এটা যুক্ত বর্ণের মধ্যে হচ্ছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি যুক্ত বর্ণ, এখানেও আমরা দেখতে পাচ্ছি যুক্ত বর্ণ, তো এরকম যুক্ত বর্ণের মধ্যে হচ্ছে। এখন এই সমীহবনের আবার 3টা প্রকার রয়েছে। সেই সমীহবনের 3টা প্রকার হচ্ছে প্রগত, পরাগত, অন্য। এখন তোমাদের যদি খুব ভালো করে মনে থাকে, তোমরা প্রথম পর্বের মধ্যে স্বরসঙ্গতি পড়েছিলে। স্বরসঙ্গতির মধ্যে এই প্রগত এবং পরাগত যেভাবে পড়ানো হয়েছিল, যে টেকনিকে তোমাদেরকে বোঝানো হয়েছিল, আজকে ঠিক একদম হুবহু সেই টেকনিকেই তোমাদেরকে পড়ানো হবে। তো আশা করি তোমরা খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পারবে। এখন ওখানে আমরা প্রগত পরাগত যেভাবে পড়েছিলাম, আমরা ওইভাবেই পড়ব। তো চলো আমরা একটু পরের স্লাইডে চলে যাই। তো পরের স্লাইড যদি দেখতে পাই, দেখো আমরা প্রথমে প্রগত দেখতে পাচ্ছি। প্রগতর মধ্যে কি হচ্ছে দেখো। প্রগতর মধ্যে খেয়াল করে দেখো, প্রথমে রয়েছে হচ্ছে দ, তারপর রয়েছে হচ্ছে ম। তো দ এবং ম এটা কি হয়ে গিয়েছে, পদ্য হয়ে গিয়েছে। এখন দেখো এই যে দটা, এই দ কিন্তু শুরুতে আর ম কিন্তু পরে। তাহলে যে শুরুতে পরিবর্তন হলো না, সেই কিন্তু প্রগত হলো। অর্থাৎ নিয়মটা হচ্ছে যে পরিবর্তন হবে না তার অনুসারেই নামকরণ করতে হবে। এই নিয়মটা বইয়ের মধ্যে কিন্তু একদমই লেখা নেই। আমি কিন্তু তোমাদেরকে বইয়ের মতো করে পড়াচ্ছি না, আমি কিন্তু একদমই তোমাদের বইয়ের মতো করে পড়াচ্ছি না। এটা একদমই বইয়ের মধ্যে লেখা নেই। আমি জাস্ট তোমাদেরকে বলছি মনে রাখার জন্য, এই নিয়মটা মনে রাখার জন্য অনেক ভালো। আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই যে খেয়াল করে দেখো, যেটা প্রথমে রয়েছে যুক্ত বর্ণের মধ্যে, যেটা প্রথমে রয়েছে সেইটা কিন্তু হচ্ছে পরিবর্তন হচ্ছে না। তো যেহেতু সেইটা পরিবর্তন হচ্ছে না, তো সেইটার অনুসারেই নামকরণ হচ্ছে কি, প্রগত। মানে প্রথমে যে এসেছে, প্রথমে যে আগত হয়েছে, তার অনুসারে নামকরণ হচ্ছে প্রগত। আবার তৎ যোগ জন্য, এখানে পরে যে বর্গীয় জ রয়েছে, এই পরে যে বর্গীয় জ, সেই বর্গীয় জ কিন্তু পরিবর্তন হয়নি। যেহেতু পরের বর্গীয় জ পরিবর্তন হয়নি, তাই এটা হচ্ছে পরাগত। আচ্ছা, এবার চলে আসো অনন্যতে। অনন্যতে দুইটাই পরিবর্তন হয়ে যাবে। দেখো এখানে রয়েছে ত এবং জফলা। এখন ত এবং জফলা, এখানে দেখো তটাও না ঠিক থেকেছে বা জফলাটা ঠিক থেকেছে, কোনোটাই কিন্তু ঠিক থাকেনি। এখানে দুটোই চয় চ হয়ে গিয়েছে। যেহেতু দুটোই চয় চ হয়ে গিয়েছে, এটা না প্রগত হবে না এটা পরাগত হবে। এটা প্রগতও হচ্ছে না, পরাগতও হচ্ছে না। তাহলে এটা হচ্ছে অনন্য সমীহবন। তো এই হচ্ছে 3 ধরনের সমীহবনের প্রকারভেদ। আশা করি তোমরা খুব সহজেই জিনিসটা বুঝতে পেরেছ। এরপর চলো বিষমীভবন। আচ্ছা, বিষমীভবন মানে হচ্ছে অসমান করা। আমি আগেই বলে দিচ্ছি, বিষমীভবনের যদি একটা বিষয় আমরা খুব ভালো করে খেয়াল রাখি, তাহলে আমরা বুঝতে পারবো যে বিষমীভবন মানে হচ্ছে এখানে অসমান করা। তবে অসমান করার ব্যাপারটা মনে রাখতে হবে, এটা কিন্তু অসমান ঠিকই হচ্ছে, হ্যাঁ অসমান ঠিকই হচ্ছে, কিন্তু এটা যুক্ত বর্ণে হচ্ছে না। এটা মূলত যে কারণে হচ্ছে সেটা হচ্ছে যে যুক্ত বর্ণ না, বেসিক্যালি এখানে পাশাপাশি বর্ণে হচ্ছে। আবারও বলছি, বিষমীভবন যে অসমানটা হয়, এটা কিন্তু পাশাপাশিতে হয়। কীরকম, আমরা যদি একটু এখানে খেয়াল করে দেখি, শরীর আর শরীর। এখন শরীরে কি ছিল, শরীরে সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম র র, আর পরে হয়ে গেল র ল। একেবারে তুমি যদি খেয়াল করো, এখানে ছিল হচ্ছে ল ল, কিন্তু এইখানের বেলায় হয়ে গেল কি, ন এবং ল। তাহলে ভালো করে আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি যে পাশাপাশি বর্ণের মধ্যে কী হয়ে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে, এবং দুটো বর্ণই একই, কিন্তু পরেরটাই যে কোনো একটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে আমরা কথাটা এরকম বলতে পারি যে দুটি সমবর্ণের মধ্যে, দুটি সমবর্ণ মানে র র বা ল ল, দুটি সমবর্ণের মধ্যে একটি যে পরিবর্তন হয়, এটাকেই বলা হয় বিষমীভবন। তো বিষমীভবন মূলত কী করে, অসমতা করে। এই হচ্ছে মোটামুটি বিষমীভবনের আলোচনা। এবার তুমি যদি একটু খেয়াল করে দেখো, আমরা যদি পরের আলোচনায় যাই, তাহলে কি হবে দেখো, আমরা এখন আলোচনা পাচ্ছি দ্বিত্ব ব্যঞ্জন। আচ্ছা, দ্বিত্ব ব্যঞ্জনকে কি বলা হয়, দ্বিত্ব ব্যঞ্জনকে বলা হয় ব্যঞ্জন দ্বিত্বা। প্রশ্ন হতে পারে ব্যঞ্জন দ্বিত্বা কি। ব্যঞ্জন দ্বিত্বাটা হলো, দেখো দ্বিত্ব ব্যঞ্জন, দ্বিত্ব মানে হচ্ছে ডাবল, মানে যদি সমজাতীয় বর্ণ কখনো যদি একই রকম হয়,
সমজাতীয় বর্ণ যদি কখনো একই রকম হয় তখন তাকে বলা হয় হচ্ছে ব্যঞ্জন, মানে দ্বিত্ব এটা। আর দ্বিত্ব ব্যঞ্জন কখন হচ্ছে, আর দ্বিত্ব ব্যঞ্জন হওয়ার জন্য তোমাদেরকে একটা গল্প শোনাই। গল্পটা হচ্ছে এরকম, ধরো তুমি তোমার কোনো বন্ধুর জন্য সকাল 7টা থেকে দাঁড়িয়ে আছো, তো তোমার আর এক বন্ধুর আসার কথা সকাল 7টার দিকেই। তুমি তো তোমার মতো করে সুন্দর মতো দাঁড়িয়ে আছো, কারণ তুমি তো জানো যে তোমার বন্ধু সকাল 7টার দিকে আসবে। এখন তোমার বন্ধু সকাল 7টার দিকে আসলো না, না আসার পর তোমার এখন রাগ হয়ে যাচ্ছে, সে রীতিমতো 1 ঘন্টা লেট করে ফেলেছে। আবার 1 ঘন্টা পরও তুমি আরও বিরক্ত হচ্ছ, 9টা বেজে গিয়েছে, 10টা বেজে গিয়েছে, এইভাবে মানে 8টা, 9টা, 10টা সে বাজিয়ে দিয়েছে। এরকম যখন অনেকক্ষণ লেট হয়েছে, সে যখন 10টার দিকে আসলো, তুমি মূলত রেগে মেগে গিয়ে তার সাথে কি বললে যে তোর জন্য আমি সকাল 7টা থেকে দাঁড়ায় আছি। তুমি কিন্তু এখানে কথাটা এরকম বলনি যে সকাল, মানে তুমি কি বলেছ সকাল, মানে এই যে দেখো সকাল না বলে তুমি সকাল বলেছ, মানে এখানে কথাটার উপর জোর দিয়েছ, মানে সকাল না একদম সকাল। ওই সকাল কথাটার উপর তুমি জোর প্রয়োগ করতে গিয়ে মূলত তুমি কি করেছো, সেখানে দ্বিত্ব উচ্চারণ করেছো, মানে ডাবল উচ্চারণ, ব্যঞ্জনে দ্বিত্ব করেছো। আর যখন কোনো কিছু জোর দিয়ে উচ্চারণ করার জন্য বা জোর বোঝানোর জন্য আমরা ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ করি, তখন তাকেই বলা হয় দ্বিত্ব ব্যঞ্জন, বা এটাকে আরেকটা নাম দেওয়া হয়েছে ব্যঞ্জন দ্বিত্বা। এখন একইভাবে কিন্তু আমরা এটাও বলি যে পাকা থেকে পাক্কা। খেয়াল করে দেখো, পাকা থেকে যে পাক্কা, এটার ক্ষেত্রে কি হচ্ছে, এখানে বলা হচ্ছে যে অনেক সময় শয়তানের ক্ষেত্রে আমরা এরকম বলে থাকি পাক্কা শয়তান। হ্যাঁ, তো এখন পাকা তো শয়তান বলি না, বেসিক্যালি পাক্কা শয়তানটা কেন বলি, যখন ওর শয়তানটা অনেক বেশি পরিমাণ, তো ওই শয়তানের প্রতি জোর দিতে গিয়ে আমরা মাঝে মাঝে কিন্তু শাসন করতে গিয়ে এই কথাটা বলে থাকি। তো এই যে পাকা থেকে পাক্কা, এখানেও তো ডাবল হলো, কেন হলো, ওই জোর দেওয়ার জন্য। তাহলে মোটামুটি তোমরা বুঝতে পেরেছো যে এই দ্বিত্ব ব্যঞ্জনের ব্যাপারটা কি। প্রথমত দ্বিত্বটা আগে বুঝতে হবে, তারপর ব্যঞ্জন দ্বিত্বের কাহিনী বা দ্বিত্ব ব্যঞ্জন যেটাই বলি না কেন একই কথা। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো ব্যঞ্জন বিকৃতি। আচ্ছা, ব্যঞ্জন বিকৃতি, বিকৃতি মানে কি, যেটাকে চেঞ্জ করে দেয়। তবে বিকৃতি হওয়ার কিন্তু একটা রুলস আছে। আমরা যদি বলি যে বিকৃতি হচ্ছে এটা যে একদম ওর নিজের নিয়মে হচ্ছে, বিষয়টা কিন্তু তা না। বিকৃতি হওয়ার পেছনে কিন্তু ছোট্ট একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমি বলে দিচ্ছি। নিয়মটা একটু খেয়াল করে দেখো। এই যে দেখো, ক বার থেকে ক পাঠ, ধো বা থেকে ধো পা, এরকম হয়ে গেল। মানে বেসিক্যালি বটা তো প হয়ে গেল, আর এখানেও কিন্তু বটা প হয়ে গেল। কিভাবে হলো দেখো তো, ব এবং প একটু যদি খেয়াল করে দেখো, তারা হচ্ছে একই বর্গের। একই বর্গের মানে কি, দেখো ব এবং প তারা দুজনেই প বর্গের। এখন প বর্গের বলতে তুমি খেয়াল করে দেখো যে প, ফ, ব, ভ, ম, তাহলে এই যে প বর্গের মধ্যেই ব, তার মানে বিকৃতি যে হচ্ছে, যে পরিবর্তন যেটা হচ্ছে, সেটা নিজের বর্গের মধ্যে থেকে হচ্ছে। নিজেদের বর্গের মধ্যে থেকে যে পরিবর্তনটা হচ্ছে, ওইটাই বেসিক্যালি হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। এখানে কিন্তু বিষয়টা এরকম না যে মানে বিকৃতি হচ্ছে মানে অন্য কিছু একটা এসে একদম পুরো বিকৃতি হয়ে যাচ্ছে, বিষয়টা কিন্তু মোটেও এরকম না। আশা করি বুঝতে পেরেছো। একইভাবে কিন্তু ধো বা থেকে ধো পা, তো এটাও কিন্তু একই কথা। আবার বইয়ে একটা উদাহরণ রয়েছে যে ধাইমা থেকে দাইমা, তো ধ হয়ে গেছে দ। তুমি খেয়াল করে দেখো দ ধ এটা কোন বর্গের, দুটোই কিন্তু ত বর্গের, তার মানে সেম বর্গের মধ্যে জিনিসটা হচ্ছে। তো আশা করি তুমি বুঝতে পেরেছো। এই হচ্ছে মোটামুটি ব্যঞ্জন বিকৃতি। যাই হোক, ব্যঞ্জন বিকৃতি তো এটা বোঝা গেল। এইবার চলে আসি হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। ব্যঞ্জন চ্যুতি মানেটা কি আসলে? এখন একটা কথা আমি বলে রাখি, যখন আমরা ব্যঞ্জন চ্যুতি পড়ি, ব্যঞ্জন চ্যুতি পড়ার পাশাপাশি আমাদের কিন্তু অন্তর্হতিটাও প্রায় একই রকম জিনিস অনেকে মনে করি আমরা। কারণ কি, ব্যঞ্জন চ্যুতিতেও আমরা বাদ দিয়ে থাকি, আবার অন্তর্হতি যেটা রয়েছে সেখানেও কিন্তু আমরা বাদ দিয়ে দিই। বাদ দিয়ে বলতে হচ্ছে যে কোনো একটা বাদ দিয়ে দিই। এখন চ্যুতি মানে অবশ্যই বাদ দেওয়া, কিন্তু চ্যুতি মানে হচ্ছে সমজাতীয় বর্ণ থেকে শেষ থেকে একটা বাদ দেওয়া, সমজাতীয় বর্ণ থেকে শেষ থেকে বাদ দেওয়া। তাহলে এখন দেখো বউ দিদি, এখানে দি দি দুইবার হচ্ছে এবং সমজাতীয়,
তো সমজাতীয় যেহেতু এখানে দি এবং দি দুটোই সমান সমান, তখন শেষ থেকে এই দিটা বাদ দিয়ে দেওয়া। সমজাতীয় থেকে শেষ থেকে একটা বাদ দেওয়াকে বলা হয় ব্যঞ্জনচ্যুতি। একইভাবে বড় দাদা থেকে বড়দা, তাহলে বড় দাদা, দা দা হয়ে গেল কি বড়দা। এই হচ্ছে মোটামুটি তোমাদের ব্যঞ্জনচ্যুতি। এবার অন্তর্হতির বিষয়টা কি? অন্তর্হতির বিষয়টা হচ্ছে, খেয়াল করে দেখো, ফাল্গুন থেকে হয়ে গেল ফাগুন। এই যে দেখো যে ল রয়েছে, এই লটা মাঝখান থেকে বাদ পড়ে গেল। এখন হতি মানেও তো বাদ পড়া, তো হতি মানে বাদ পড়াটা, এটা মাঝখান থেকে বাদ পড়া কেন হলো? মাঝখান থেকে বাদ পড়া হলো কারণ দেখো তার নামের মধ্যেই সে সার্থকতা রয়েছে। নামের মধ্যে কি সার্থকতা দেখো? নামের মধ্যে সার্থকতা হচ্ছে যে অন্তর্হতি, মানে অন্তর মানে কি? অন্তর মানে তো ভিতর। তো যেহেতু অন্তর মানে হচ্ছে ভিতর, এই জন্য ওই যে ভিতর থেকে কি পাচ্ছে, যে হতিটা হচ্ছে মানে বাদ পড়ছে, সেটাকে বলা হচ্ছে অন্তর্হতি। তাহলে ফাল্গুন থেকে ফাগুন, আলাহিদা থেকে আলাদা। হ্যাঁ, এটা কিন্তু আমরা আসলে অনেক রকমভাবেই পড়ি, কিন্তু আসলে কিন্তু এটা ফার্স্টে আগে ছিল হচ্ছে আলাহিদা, তারপর হয়ে গেল হচ্ছে আলাদা। এই হচ্ছে মোটামুটি বিষয়। আশা করি বুঝতে পেরেছো। এইবার চলো আমরা পরের ধাপে আলোচনায় চলে যাই। পরের ধাপে আলোচনা কি? অভিশ্রুতি। দেখো, অভিশ্রুতি ব্যাপারটা আসলে অনেক কঠিন করে দেওয়া হয়। যেমন বইয়ের মধ্যে খুবই অসাধারণ কঠিন একটা উদাহরণ, মানে সংজ্ঞা রয়েছে। বইয়ের মধ্যে যে সংজ্ঞা রয়েছে, সেই সংজ্ঞা হচ্ছে এরকম: বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে বলা হয় অভিশ্রুতি, এবং সেটা অপিনিহিতির ফলে এরকম বিভিন্ন অভিশ্রুতি জাত করে থাকে। এরকম বিভিন্ন জিনিস কখনো অপিনিহিতির ফলে হয়, কখনো বিপর্যয়ের ফলে হয়। এরকম বিভিন্ন রকমের উদাহরণ সেখানে বলা হয়েছে। আমি এই জিনিসটাকে সহজ করে বলি যে সাধু থেকে চলিত, চলিত থেকে সাধুর পরিবর্তনই হচ্ছে অভিশ্রুতি। যদি সেটা সাধু থেকে চলিত হয় বা চলিত থেকে সাধু হয়, তো সেটার পরিবর্তন কি মূলত বলা হয় হচ্ছে অভিশ্রুতি। তাহলে করা থেকে করিয়া, শুনিয়া থেকে শুনে, বলিয়া থেকে বলে। বইয়ের মধ্যে আরো বিদঘুটে কয়েকটা উদাহরণ আছে, যেমন হচ্ছে হাটুয়া থেকে হাউটা বা হেটো, মাছুয়া থেকে মেছো, এরকম। তো এগুলো একটু যদি আমরা পড়ে রাখি, মনে রাখি, তাহলে কিন্তু আমাদের জন্য এগুলাও অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, এরপর দেখো তারপরেরটা কি বলা হচ্ছে, রকার লোপ। এখন দেখো রকার লোপটা জিনিসটা কি একটু বুঝতে হবে। রকার লোপটা হচ্ছে এইখানে দেখো, রকার লোপ মানে হচ্ছে র বাদ পড়ে যাবে, লোপ মানে তো বাদ পড়া। এখন রকার লোপ বাদ পড়ার মধ্যে ছোট্ট একটা নিয়ম আছে। ধরো তুমি এখান থেকে রকে বাদ দিয়ে দিলে, করতে, এখান থেকে তুমি র বাদ দিয়ে দিলে। র যখন বাদ দিচ্ছ, যখনই বাদ দিবে তার পরেরটা দ্বিত্ব হয়ে যাবে। আবারও বলছি, র যখনই বাদ দিবে তার পরেরটা কি হয়ে যাবে? দ্বিত্ব হয়ে যাবে। করতে থেকে করতে, এটা কি হয়ে গেল? এটা এখান থেকে র বাদ পড়ে যে তটা দ্বিত্ব হয়ে গেল, মানে ডাবল হয়ে গেল। তাহলে করতে থেকে করতে। তাহলে এরকম তুমি যদি দেখো করলাম, তাহলে এখানে রটা বাদ পড়ে যে এই লটা দ্বিত্ব হয়ে যাবে, করলাম। ঠিক আছে? তো এরকম আমি যদি বলি মারলো, তাহলে মারলো। যদি বলি তর্ক, তাহলে আবার তক্ক, এরকম আর কি। আচ্ছা, এই গেল হচ্ছে মোটামুটি রকার লোপের আলোচনা। এবার চলো পরেরটায় হকার লোপ। এখন হকার লোপের মধ্যে দেখো, মানে ওই হটাই বাদ পড়ছে আর কি। এইখান থেকে তুমি যদি হটা বাদ দিয়ে দাও, দেখো এখান থেকে তুমি যদি হটা বাদ দিয়ে দাও, তাহলে পরে কিন্তু এখানে এই রস্বইকার। এখন দেখো এই রস্বইকারটা কি তুমি এভাবে রাখতে পারবা? তাই হয়? হয়তো না। তখন এই রস্বইকারটাকে এই পরিস্থিতিতে নিয়ে আসা হয়। মানে এখানে কার হিসেবে ছিল, এখানে পূর্ণ একটা বর্ণ হিসেবে রয়েছে, এখানে আর কার হিসেবে না। তো গাহিল থেকে গাইল হয়ে গেল। এখন এই যে দেখো আল্লাহ, মূলত উচ্চারণ তো আল্লাহ, কিন্তু সবাইকে আল্লাহ উচ্চারণ করে? নিশ্চয়ই না। কি বলে? আল্লাহ। বাদশাহ, কি বলে? বাদশাহ। তো এই যে এখানেও কিন্তু একটা হয়ের লোপ হয়। এই যে হয়ের লোপগুলো হচ্ছে, এইগুলাকেই মূলত বলা হচ্ছে হকার লোপ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো ইয়শ্রুতি এবং বশ্রুতি। আচ্ছা, ইয়শ্রুতি বশ্রুতি খুব ইন্টারেস্টিং। মানে এটা আসলে দেশি বিদেশি উদাহরণ আছে। তো দেশি বিদেশি উদাহরণ যদি তোমাদেরকে একটু বুঝাই, তাহলে একটু বোঝার চেষ্টা করো। প্রথমত হচ্ছে বিদেশি কয়েকটা জিনিসের কথা বলি। ইয়শ্রুতি এবং বশ্রুতি কখনো কখনো এই ওয়াইটা
ওয়াইয়ের উচ্চারণ ইয়োর মতো হয়, আর কখনো কখনো ডাব্লিউর উচ্চারণ বয়ের মতো হয়। আমি আবারও বলছি, কখনো কখনো ওয়াইয়ের উচ্চারণ কি হয়? ওয়াইয়ের উচ্চারণ ইয়ো হয়, আবার কখনো কখনো ডাব্লিউর উচ্চারণ ব হয়। এটা কি হবে একটু দেখো। যুবরাজকে যদি ইংলিশে লেখা হয় তাহলে ইউভরাজ বলা হয়, তাহলে এখানে ওয়াইয়ের যে উচ্চারণ এটা কিন্তু ইয়ো হয়ে গেল। আবার তুমি যদি ইয়াদব বলো, যেমন ওদের ইন্ডিয়াতে একটা বিশ্ববিদ্যালয় আছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই যে যাদবপুরের এই যে যাদব মানে ইয়াদব, তাহলে এই যে দেখো এখানে কিন্তু এই যে ওয়াই, এই ওয়াইয়ের উচ্চারণ কিন্তু ইয়া মানে ইয়ো হয়ে যাচ্ছে। তো এটা একটা ইয়ো শ্রুতি আছে। আবার দেখো ডাব্লিউ দিয়ে, যেমন ঢাকেশ্বরী, এই ঢাকেশ্বরী যখন ডাব্লিউ লিখছি, ডাব্লিউটা কিন্তু ব এখানে হয়ে যাচ্ছে, বয় ফলা হয়ে যাচ্ছে। এবং সিদ্ধেশ্বরী, ঢাকেশ্বরী, এরকম আমরা দেখতে পাই যে অনেক জায়গায় এরকম ডাব্লিউর উচ্চারণটা কিন্তু কি থাকে, ডাব্লিউর উচ্চারণটা কিন্তু ওই ব ফলা আকারে চলে যায়। তো এই যে ওয়াই, ইয়ো বা ডাব্লিউ, ব, এই ধরনের আমরা বিদেশি কিছু উচ্চারণ আমরা দেখতে পাই। আচ্ছা, এছাড়াও আমাদের আরও জিনিসগুলো রয়েছে, সেগুলো হচ্ছে ধরো যেমন মা যোগ আমার। এখানে এই জিনিসটা কি, এটা একটু মানে একটা এলাকার কথা না বললেই না, মানে এলাকার নামটা হচ্ছে কীরকম একটু বলি। যেমন ধরো ময়মনসিংহ এলাকায় এই জিনিসটা হয় আর কি, আমরা ময়মনসিংহ এলাকায় এই ব্যাপারটা পেয়ে থাকি। সেটা হচ্ছে যে মা যোগ আমার। এখন এটা কি হওয়া দরকার ছিল, মা আমার, কিন্তু ময়মনসিংহ এলাকার ওনারা যারা যে কাজটা করেন সেটা হচ্ছে যে ওনারা কখনোই মাকে মা বলেন না, অর্থাৎ আঞ্চলিকতার কারণে ওনারা ওই মাকে বলেন মায়া। তো যেহেতু মায়া বলেন, তো ওই জন্য মা আর আমার, অনেক সময় বলে না মা আমার, তুই না ভালো এই কাজটা একটু করে দে। এই কথা যদি ময়মনসিংহের যদি কেউ বলে, তো তখন কি বলবে, মায়া আমার। এখন মায়া আমার কথাটা কেন বলবে, মায়া আমার কথাটা বলার কারণটা হচ্ছে যে কারণ ওই যে মায়া, তো এখানে একটা ইয় শ্রুতি চলে আসে এখানে। যখন একসাথে যখন বলে মা যোগ আমার, এটা যখন একসাথে বলে তখন কিন্তু একটা অন্তঃস্থর উচ্চারণটা চলে আসে। আচ্ছা, এটা গেল হচ্ছে ইয় শ্রুতি। এবার চলে আসে ব শ্রুতিতে। ব শ্রুতিটা খুবই ইন্টারেস্টিং, এটা আমরা আসলে কখনো খেয়াল করি না, কিন্তু একটু খেয়াল করলে কিন্তু এগুলো দেখা যায় প্রতিনিয়তই আমরা এই ব্যবহারগুলো করেই থাকি। যেমন ধরো যে বলা হচ্ছে যাওয়া। এখন এই যে বলা হলো যাওয়া, যাওয়া যদি হয়, আমি যদি বলি করা, তাহলে আমি কাজ করি, তাহলে যাওয়া। আমি বাড়ি যাবি, আমি কি যাবি বলি না, আমি কি বলি, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাবো বলি না, বা আমি যাবো বলা দরকার ছিল, তাই না? যাবো হিসাব অনুযায়ী এটাই হওয়া দরকার ছিল, এটা কিন্তু হয়নি, কিন্তু কি হয়ে গেছে, যাবো বা যাবে, এক্সেট্রা এক্সেট্রা। একইভাবে কিন্তু খাওয়ার বেলাও তাই, যে খাওয়া, অ্যান্ড খাওয়া না বলে আমরা কি বলছি, খাবো, এরকম খাবো, এটা তো হয় না, খাবো। এবার ঠিক আছে, এলে এই যে ওয়াটা, এটা আবার বয়ের মতো শোনা যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু বয়ের অস্তিত্ব নেই, কিন্তু নর্মাল ব্যবহারে কিন্তু আমরা বটা বলি। কিন্তু তারপরে যে নামাটা তো এরকম আছে, যে গ্রাম অঞ্চলে দেখবা প্রায় সময় এই নাবি খাবি, মানে গোসল খাওয়া দাওয়া করবি, এরকম বলা হয়। নাওয়া মানে কি, গোসল করা। তো গোসল করবি, নাবি, তো এই নাবি বলে, নাবি তো আর বলে না। হ্যাঁ, আমি তোকে দেবো, এরকম তো না, আমি তোকে দেবো, আমি তোকে উপহার দেবো, এই দেওয়া দিয়ে দেবো, এরকম। তো এই হচ্ছে মোটামুটি বিষয়গুলো। দেখা যায় যে এইগুলো যখন আমরা উচ্চারণ করি, তখন কিন্তু দেখা যায় যে আমাদের এক্সট্রা করে একটা বয়ের উচ্চারণ হয়। তো এরকম দেশি বিদেশি অনেক উদাহরণ রয়েছে, যেখানে কখনো কখনো ইয় শ্রুতি, কখনো কখনো ব শ্রুতি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। পরীক্ষা এখন এগুলো কীভাবে আসবে, সেটা হচ্ছে ধরো কখনো কখনো পরীক্ষাটা এইভাবে আসলো যে বলা থেকে বলিয়া এটা কি ধরনের ধ্বনির পরিবর্তন, তুমি বলে দিলে অভিশ্রুতি। তোমার পরীক্ষায় আসলো যে পাকা থেকে পাক্কা, এটা কি ধরনের, এটা হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জন দ্বিত্বা। এগুলো তুমি হচ্ছে চটচট করে বলে দিতে পারলে, যদি তোমার প্র্যাকটিস থাকে তাহলে কিন্তু তুমি সহজেই পারবা। তোমাকে যখন বলা হয় চক্র থেকে চক্র, তাহলে এটা কি, এটা হচ্ছে সমীভবন। এইভাবে তুমি যদি চটচট করে যদি বলে দিতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য অনেক বেশি সহজ।
তো চলো আমরা একটা কাজ করি, পরীক্ষায় প্রশ্নগুলো কীরকম কী হতে পারে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি, পরীক্ষার প্রশ্নগুলো। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে যেমন স্কুল থেকে স্কুল, এই যে ধ্বনির পরিবর্তন, এই প্রক্রিয়ার নাম কি? এই প্রক্রিয়ার নাম কি আগে আমরা এটা একটু দেখি। স্কুল থেকে স্কুল এটা কীভাবে হলো? এই দেখো এখানে শুরুতে স্কুল তো ঠিক আছে, এর শুরুতে একটা হ্রস্বইকার এসেছে। হ্রস্বইকার কি? স্বরধ্বনি। তো যদি শুরুতে স্বরধ্বনি আসে, শুরুতে স্বরধ্বনি আসলে সেটাকে কি বলা হয়? শুরুতে স্বরধ্বনি আসলে স্বরাগম বলা হয়। আর যেহেতু শুরুতে এসেছে এই জন্য আদি স্বরাগম। মানেটা হচ্ছে স্কুল, তাহলে স্কুল, তাহলে ইস, তাহলে এখানে ই আদিতেই আসলো, তাহলে আদিতে স্বরধ্বনি আসলো। তো যেহেতু আদিতে স্বরধ্বনি এসেছে এই জন্য এটা কি হয়ে গেল? আদি স্বরাগম। তার মানে এটার উত্তরটা হচ্ছে ক। তো এই হচ্ছে প্রশ্ন। দেখি আমরা আরও যদি বেশ কয়েকটা যদি দেখি তাহলে আমরা কি পাই। চলো, আমরা দেখতে পাচ্ছি কোনগুলো এখানে কোনটি হচ্ছে আদি স্বরগম। এখন দেখো এটা কি আদি স্বরগম হতে পারে? দেখি তো এটা আদি স্বরগম হয় কিনা। আদি স্বরগম মানে কি? একটু আগে তো দেখলাম আদি স্বরগম মানে হচ্ছে শুরুতে আসবে। তো এটা কি আসলেই শুরুতে এরকম আসে? নিশ্চয় এরকম হয়। দেখো তো স্নেহর মধ্যে কি হলো? স্নেহর মধ্যে আমরা দেখতে পেলাম হচ্ছে এখানে স্নেহ থেকে সিনেহ, এখানে নতুন করে একটা স্বরধ্বনি আসেনি, কিন্তু এখানে স্বরধ্বনির পরিবর্তন হয়েছে। তো এখানে নতুন করে স্বরধ্বনিটা আসতে হবে। একার ছিল ইকার হয়ে গেছে। আর এটা তো শুরুতে না, এটা তো পরে। কারণ হচ্ছে যে দন্তস্বয় ইকার, আগে তো ইকার দন্তস্ব না, তো স্নেহ তার হয় না, তো এটা তো হবেই না, এটা ভুল। আচ্ছা, রত্ন থেকে রতন। এখন এই যে রতন, তাহলে এখানে ত এর সাথে কোনো অ ছিল না, এখানে ত এর সাথে অ চলে আসছে, রতন অন। আর এখানে আগে একসাথে হওয়ার কারণে ত এর সাথে কোনো অ ছিল না, তার মানে এটা তো মধ্য স্বরাগম। আচ্ছা, এবার স্ত্রী থেকে স্ত্রী, এখানেই আমরা দেখতে পাচ্ছি নতুন করে একটা স্বরধ্বনি এসেছে, এটাই আমাদের উত্তর হবে। আর গ্রাম থেকে গ্রাম, এটা উত্তর হবে না কেন? কারণ এই গয় একার, এটা হচ্ছে বেসিক্যালি মাঝখানে এসেছে। এখন অনেকে বলতে পারে যে এটা মাঝখানে তো না, এটা তো শেষে, দুঃখিত শুরুতে। এটা শুরুতে কেন হলো না? এটা শুরুতে ব্যাপারটা বিষয়টা ওরকম না, কারণ এখানে একার, এই একারটা বেসিক্যালি হচ্ছে পরে, কারণ গয় একার, তো গয় একার হওয়ার কারণে এটা পরে, এই জন্য গ নাম্বার উত্তরটা হবে না। এখানে উত্তরটা হবে হচ্ছে গ, মানে ঘ না হয়ে গ হবে। আচ্ছা, দেখি আমরা মধ্য স্বরাগমের অপর নাম কি? এটা তো মুখস্থ। মধ্য স্বরাগমের অপর নাম হচ্ছে, আমরা যদি মুখস্থ করে রাখতে পারি তাহলে আমাদের জানা থাকবে, এটা হচ্ছে বি প্রকর্ষ, মধ্য প্রকর্ষ। এটা তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে গ হবে। আর একটা কথা বলে রাখি, মধ্য স্বরাগমের কিন্তু বি প্রকর্ষ আর একটা নাম আছে, এটা হচ্ছে স্বরভক্তি। এটাও আমরা একটু মনে রাখবো। আচ্ছা, কোনটি স্বরসঙ্গতি? স্বরসঙ্গতি কোন, স্বরসঙ্গতি বলিনি, কোনটি প্রগত স্বরসঙ্গতি? আচ্ছা, স্বরসঙ্গতি সবগুলা এখানে, প্রগত কোনটা? আচ্ছা, প্রগত নির্ণয় করব কিভাবে? মূলত আমি আসলে কিভাবে প্রগত নির্ণয় করব? আমি প্রগত নির্ণয় করব যে প্রথমে যে পরিবর্তন হবে না তাকে দিয়ে মূলত আমি প্রগতটা নির্ণয় করব, যে প্রথমে পরিবর্তন হবে না। তাহলে আমরা এখানে বিলাতি থেকে বিলিতি, তো বিলাতি থেকে বিলিতি যেহেতু হয়েছে, তার মানে এটা তো হচ্ছে মাঝখানে একটা পরিবর্তন হয়ে গিয়েছে। যেহেতু মাঝখানে একটা পরিবর্তন হয়ে গেছে, তার মানে এটা কি হতে পারবে না? এটা মাঝখানে একটা পরিবর্তন হওয়ার কারণে এটা মূলত কি হতে পারবে না? এটা প্রগত হতে পারবে না, এটা মধ্য স্বরসঙ্গতি হয়ে গিয়েছে। এবার দেশি থেকে দেশি, আমরা এখানে প্রথমটা পরিবর্তন হতে দেখতে পাচ্ছি, এই যে একার এবং ইকার, প্রথমটা পরিবর্তন হয়ে গিয়েছে, দ্বিতীয়টা পরিবর্তন হয়নি। যেহেতু দ্বিতীয়টা পরিবর্তন হয়নি মানে পরেরটা পরিবর্তন হয়নি, তার মানে কি? এটা পরাগত হবে, পরাগত স্বরসঙ্গতি। এটা হচ্ছে বাক্য থেকে বাক্য। তো এই আমরা জানি এটা বাক্য থেকে বাক্য, শেষের ইকারটা মাঝখানে ইকার চলে এসেছে, পরের ইকার মাঝখানে চলে এসেছে। এখন পরের ইকার মাঝখানে কিভাবে আসলো? কারণ জানি জফলার মধ্যে একটা ইকার লুকায়িত থাকে, সেটাই মাঝখানে চলে এসেছে। তো পরের থাকা ইকার যদি আগে চলে আসে সেটা কি হয়? সেটা অপিনিয়তি হয়। তার মানে স্বরসঙ্গতির মধ্যে এটা হয়ই না। আমাদের বাদ বাকি রইল হচ্ছে শেষেরটাই উত্তর হবে। কেন উত্তর হবে একটু দেখিয়ে দিই।
মূলা থেকে মূলো, তাহলে এই যে মূলা থেকে মূলো, তাহলে এখানে উকার উকার এই প্রথমটাই ঠিক আছে, আর পরেরটা আকার এবং ওকার পরেরটা কিন্তু ঠিক নেই, এই জন্য এটা হবে না। তাহলে এই যে মূলা থেকে মূলো প্রথমটা যেহেতু ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারছি এই লাস্টেরটাই উত্তর। আচ্ছা, এরপর দেখো কোনটি সম্প্রকর্ষের উদাহরণ। আচ্ছা, সম্প্রকর্ষের উদাহরণ বেসিক্যালি কীভাবে বুঝবো, সেটা হচ্ছে যে সম্প্রকর্ষ মানে কি আসলে, সম্প্রকর্ষ মানে তাকে জানতে হবে। এখন আমরা তো বইয়ের মধ্যে সম্প্রকর্ষ বোধ হয় পড়িনি, অবশ্যই পড়েছি। সম্প্রকর্ষ হচ্ছে স্বরলোপের একটা নাম, মানে স্বরলোপ যা সম্প্রকর্ষতা, তাহলে সম্প্রকর্ষ অপর নাম হচ্ছে স্বরলোপ। তাহলে আমরা শেষ থেকে দেখি, শেষ থেকে দেখতে পাচ্ছি যে শরীর থেকে শরীর, তাহলে এখানে র র একই রকম ছিল, এটা কি হয়ে গিয়েছে, পরিবর্তন হয়ে গিয়েছে, এটা তো বিষয় ভবন। বউ দিদি থেকে বৌদি, দুটো সমজাতীয়, সমজাতীয় শেষ থেকে একটা বাদ পড়ে গিয়েছে, তো এটা হচ্ছে কি হবে, ব্যঞ্জন চ্যুতি হবে। আর দেশি থেকে দিশি, এখানে যেহেতু প্রথমটা পরিবর্তন হয়ে গিয়েছে আর পরেরটা পরিবর্তন হয়নি, তার মানে এটা তো হচ্ছে পরাগত সমীহবন, বাদ বাকি রইল ক নাম্বারটাই। ক নাম্বারটাই উত্তর। তবে কেন উত্তর আমরা একটু দেখি, কারণ জানালা থেকে জানলা, মাঝখানে একটা আকার বাদ পড়ে গিয়েছে, মাঝখান থেকে আকার বাদ পড়ে গেল মানে কি, এটা হচ্ছে মধ্য সম্প্রকর্ষ বা মধ্য সরলোপ। আমার তো যদি এখানে মধ্য সরলোপ বলতে বলেনি, মানে সরলোপ বের করতে বলেছে আর কি, সরলোপ তো বের করেই ফেলেছি। আমাদের উত্তরটা কি হচ্ছে, উত্তরটা হচ্ছে ক। আচ্ছা, এবার চলো রিক্সা থেকে রিস্কা, এটা আমরা দেখেছিলাম, রিক্সা রিস্কা, তাহলে এখানে বেসিক্যালি যেহেতু ক আর স আছে, আর এখানে উল্টে গিয়েছে, প্রথমে স তারপর হচ্ছে ক, এই যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনের কারণে এটা কি হলো, এটা ধ্বনি বিপর্যয় হয়ে গেল, ব্যঞ্জন বিকৃতি বা বিষয় ভবন বা বিপ্রকর্ষ হবে না। আচ্ছা, তাহলে এটা উত্তর কি, খ। আচ্ছা, এবার দেখো ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি। তো ধ্বনি বিপর্যয়ের উদাহরণটা হচ্ছে যে, এখানে খেয়াল করে দেখো, ধ্বনি বিপর্যয়ের উদাহরণ মুড়া থেকে মুড়ে তো হবে না, মূলত খ নাম্বারটা হবে। কেন, এখানে দেখো ক এবং স পাশাপাশি রয়েছে, এটা উল্টে গিয়েছে, শক হয়ে গিয়েছে, বাক্স থেকে বাস্ক হয়ে গিয়েছে। মোজা মুজো দেশি দেশি এগুলো তো হচ্ছে মূলত স্বরসঙ্গতি উদাহরণ, এটা এর মধ্যে হবে না, এটা বাদ। উত্তর কি, খ। বলা হচ্ছে লগ্ন থেকে লগ্ন, তার মানে এখানে গ এবং গ, এটা কি না, গ এবং ন দুটোই সমান হয়ে গেছে, মানে সমীহন হয়েছে। প্রশ্ন হচ্ছে প্রগত না পরাগত, মধ্যগত, অনন্য। এটার উত্তরটা প্রগত হবে। কেন, কারণটা হচ্ছে গ আর ন শুরুটা পরিবর্তন হয়নি, যেহেতু শুরুটা পরিবর্তন হয়নি, তার মানে এই গ আর গ প্রথমটা পরিবর্তন না হওয়াতে এটা প্রগত হবে, মানে প্রথমে যে আগত হয়েছে, প্রথমে যে এসেছে তার অনুসারে নামকরণ হবে। আশা করি বন্ধুরা তোমরা এটা খুব ভালো করে বুঝতে পেরেছ। এটা উত্তর কি, ক। আচ্ছা, এই যে দেখো কি বলা হচ্ছে, দুটি সমবর্ণের একটি পরিবর্তন হয়ে গেলে কি বলা হয়। যেমন আমরা যদি বলতে পারি লাল থেকে নাল, তাহলে ল ল হয়ে গেল নাল। যদি বলতে পারি শরীর থেকে শরীর, তাহলে র র হয়ে গেল হচ্ছে র ল, তাহলে এটা বোঝাই যাচ্ছে এটা বিষয় ভবন হবে। আচ্ছা, তাহলে উত্তর কি, উত্তর হচ্ছে খ। আমরা কিন্তু মোটামুটি ভালোই উত্তরগুলো দিতে পারছি, কারণ আমাদের প্র্যাকটিসটা এই পড়ার মধ্যে ভালোই হয়েছে। তারপর দেখো যে বিষমী ভবনের উদাহরণ কোনটা, একটু আগে দেখলাম, একটু আগে পড়েছি। তো গ্রাম থেকে গ্রাম, বিলা থেকে বিলিতি, ধোপা থেকে ধোপা, এটা কোনটাই হবে না, কারণ গ্রাম থেকে গ্রাম এটা হচ্ছে কি হবে, মধ্য সরাকম হবে, মধ্য সরাকম। আচ্ছা, এরপর হচ্ছে বিলা থেকে বিলিতি, এটা হচ্ছে মধ্যগত স্বরসঙ্গতি। ধোবা থেকে ধোপা, এটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। এই যে এটাই হচ্ছে বিষয় ভবন, কারণ কি ল ল উল্টে হয়ে গেল ন ল, তো এই জন্য যেহেতু অসমান হয়ে গেল, তাই এটা হচ্ছে বিষয় ভবন। তার আমরা দেখতে পেলাম এগুলো কত সহজ। তাহলে উত্তরটা কি হচ্ছে, উত্তরটা হচ্ছে শেষেরটা। তো যাই হোক, তোমরা কিন্তু আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছো। এবার আসো বউ দিদি থেকে বৌদি, সমজাতীয় থেকে যদি একটা বাদ পড়ে যায় তাহলে সেটা কি হয়, সমজাতীয় থেকে একটা বাদ পড়ে গেলে মূলত এটা যেটা হয় সেটা হচ্ছে যে
এটা বউ দিদি থেকে বৌদি। এখানে উদাহরণগুলো যেহেতু অপশনগুলো যেগুলো রয়েছে অপশনগুলো একটু এই অপশনের মধ্যে পড়বে না, আমি জাস্ট উত্তরটা বলে দিচ্ছি। অপশন এখানে একটাও হবে না, মূলত এটা হবে হচ্ছে ব্যঞ্জনচ্যুতি হবে। কেন ব্যঞ্জনচ্যুতি হবে? ব্যঞ্জনচ্যুতি হবে এই কারণ হচ্ছে যে এটা এই ডাবল সমজাতীয় থেকে একটা বাদ পড়ে গিয়েছে, এই জন্য বৌদিতি থেকে বৌদি হবে। নিচের যে উদাহরণগুলো রয়েছে এই উদাহরণগুলো মানে এই অপশনগুলো কিন্তু হচ্ছে না। আমি সঠিক উত্তরটা বলে দিচ্ছি, সঠিক উত্তরটা হচ্ছে বউ দিদি থেকে বৌদি, এটা হচ্ছে ব্যঞ্জনচ্যুতি হবে, মানে শেষ থেকে সমজাতীয় শেষ থেকে বাদ পড়ে যাচ্ছে। তো আশা করি তোমরা এই ব্যাপারটা খুব ভালো করে মাথায় রাখবে। আচ্ছা, তো যাই হোক, এতক্ষণ তোমরা যারা আমাদের সাথে ছিলে তাদের সবাইকে থ্যাংক ইউ বলছি, কারণ তোমরা এই প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব খুবই মনোযোগ দিয়ে করেছো। যারা ক্লাসটা অনেক মনোযোগ দিয়ে করেছো তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের পরবর্তীতে আরও অন্য কোনো একটা এক্সক্লুসিভ ক্লাস নিয়ে আবার চলে আসবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।